বাজেটে দুর্নীতিকে উৎসাহ দেওয়া হয়েছে বলছেন সালাম। এদিকে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলছেন নিতাই রায়। জানাবো এই বাজেট গণবিরোধী নয়, দেশবিরোধীও প্রত্যাখ্যান বিএনপির। এবং সর্বশেষ জানাবো তারেককে চান না শরিকরাও। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাজেটে দুর্নীতিকে উৎসাহ দেওয়া হয়েছে বলছেন সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই, নতুন শিল্প কলকারখানার কথাও নেই। আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছেন, কারো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সালাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তাহলেই দেশের সব সমস্যার সমাধান হবে, মুক্তি পাবে গণতন্ত্র আর মানুষ ফিরে পাবে বাক স্বাধীনতা। সাবেক এই ডেপুটি মেয়র বলেন, সব কালোবাজারিদের সাথে দুর্নীতিবাজদের সাথে সিন্ডিকেট করে এই সরকার ক্ষমতা এসেছে। আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী? আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্ভর পালন করেছেন। বিএনপির এই নেতা বলেন, ওবায়দুল কাদের কোথায় কোথায় প্রধানমন্ত্রীর সাথে খালেদা জিয়ার তুলনা দেন, তার সাথে কারো তুলনা হয় না। খালেদা জিয়া কারোর সাথে আপোষ করেন না। এই সাথে আপোষ করে নির্বাচনে কে গিয়েছিলেন? ১/১১-তে কে ফখরুদ্দিন সরকারের সাথে আপোষ করেছিলেন? তখন যদি খালেদা জিয়া আপোষ করতেন, তখনও আপনি শেখ হাসিনা নন, খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হতেন। চলমান আন্দোলনে অনেকবার আপোষের প্রস্তাব দিয়েছিলেন, আপোষের নেত্রী আপোষ করেননি। ৯৬ সালে তিনি নির্বাচন প্রধানমন্ত্রী হওয়ার সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া আপোষ করেছিলেন জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। তিনি এখনো বন্দী, জেল জুলুম বিএনপির ভয় পায় না, এসব অভ্যস্ত হয়ে গেছে। বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলছেন নিতাই রায়। বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। নিতাই রায় চৌধুরী বলেন, আজকে এই বাজেটের অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট। বিদেশি ঋণ যদি পাওয়া যায় তাহলে বাজেট পরিপূর্ণ হবে। এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি, যারা দেশের টাকা লুটপাট করে দুর্নীতি করে তাদেরকে উৎসাহিত করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। আজ দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধানরা ভয়াবহ দুর্নীতি করেছে। ভয়াবহ দুর্নীতি করেছে। এই হচ্ছে দেশের অবস্থা। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এই বাজেট গণবিরোধী নয়, দেশবিরোধীও প্রত্যাখ্যান বিএনপির। ২০২৪-২৫ অর্থ বছরের উত্থাপিত বাজেটকে ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলছে, এই বাজেট শুধু গণবিরোধী নয়, দেশবিরোধীও। তিনি বলেন, এই বাজেট গণনির্ভর, ঋণ নির্ভর ও লুটেরা বন্ধর অসহনীয় মুদ্রাস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা। এর উপরে বাজেটকে কবরে বোঝা, এর উপরে বাজেটে করের বোঝা। এই বাজেট কল্পনার এক ফানুস ফোকলা অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে লুটেরা সরকার। এই বাজেট শুধু দেশের গুটি কয়েক মানুষের জন্য, যারা শুধু চুরি করছে না ব্যবসা করছে, পলিসি প্রণয়ন করছে, আবার পুরো দেশও চালাচ্ছে। জবাবদিহিহীন এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি। মির্জা ফখরুল বলেন, এই বাজেট পুরোপুরি ঋণ নির্ভর, তার উপর ঘাটতি বাজেট। সেই ঘাটতি মেটানো হচ্ছে ঋণ দিয়ে, একদিকে বৈদেশিক ঋণ, অন্যদিকে ডোমেস্টিক লোন। যে মানুষগুলো অলরেডি খাদ্যের জন্য পড়ে আছে তাদের উপর তথাকথিত হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতির জন্য। বিএনপির মহাসচিব বলেন, অর্থনীতির এই ত্রিঙ্কোশ অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। সে অর্থ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারণ করা যেত, কিন্তু সেগুলো বন্ধ করলে তো দুর্নীতির পথ রুদ্ধ হয়ে যাবে। তাই বোধগম্য করেই সেটা করা হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে অত্যন্ত অপ্রতুল। কৃষিতেও বরাদ্দ কমানো হয়েছে, অথচ করোনাকালে পুনরায় প্রমাণিত হয়েছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। সরকার কৃষিকে সহায়তা না করলে ক্যাপাসিটি চার্জের নামে লাখো কোটি টাকা ভর্তুকির অর্থ তুলে দিয়েছে। অলিগার্কদের সাথে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ না কিনে মির্জা ফখরুল বলেন, এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারিজ এবং কাঁচামাল আমদানি প্রায় অবরুদ্ধ, যার ফলে শিল্প কারখানা বন্ধের পথে, ব্যাংকগুলো শূন্য, সুদের হার অনেক বেশি। সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে। ডিএফআই, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, শূন্যের কোঠায়। নতুন
কর্মসংস্থান না থাকায় শ্রমিকরা গ্রামে চলে যাচ্ছে, সেখানেও কর্মসংস্থান নেই। তিনি বলেন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো আশা বাজেটে নেই চাকরিহারা এবং দুর্দশাগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন রোডম্যাপ। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সূচকগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও বলা হলে তার বাস্তবিক কোনো পথ নির্দেশনা বাজেট নেই। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধীও। যে গণমানুষ নিয়ে বাংলাদেশ, সেই গণমানুষ অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটা করা হয়েছে লুটেরাদের জন্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিষয়ে প্রস্তাবিত বাজেটে কোনো পথ নির্দেশনা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মূল্যস্ফীতির চরম চাপে মানুষের জীবন ওষ্ঠাগত। কিভাবে এটি কমানো যাবে তার কোনো কথা নেই বাজেটে। তিনি বলেন, কে না জানে সরকার আশ্রয় প্রশ্রয় তাদের আশীর্বাদ পুষ্ট কিছু সিন্ডিকেটের কারণে নিত্য পণ্যের দাম গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। সব সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে বিষয়ে কোনো আলোচনার স্থান পায়নি। রেজা ফখরুল বলেন, এই বাজেট ঋণ নির্ভর আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে বেশি। পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতি ভিত্তিক বাজেট অতীতেও বাস্তবায়ন হয়নি, আগামীতেও হবে না। তিনি বলেন, বাজেটের 1/3 ঘাটতি যা মেটানোর প্রস্তাব করা হয়েছে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ নিয়ে ঋণ পরিশোধের ফন্দি, অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা আর কি। এই ঋণ না হবে সোভারেন গ্যারান্টির কভার, কারণ কোল্যাটারাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ হারিয়েছে। আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস অতি সাম্প্রতিক বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ মান আবারও অবনমন করেছে। এর আগেও মুডিস ও S&P বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, দেউলিয়া সরকারের উপর কার আস্থা হবে ঋণ দিতে? খেলাপি ঋণ বৃদ্ধি এবং আদায় না হওয়া অর্থ পাচার, ধনী দরিদ্র বৈষম্য রোধে সরকার ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। বিএনপি মহাসচিব বাজেট প্রস্তাবে মোবাইল ফোনের কথা বলা ও ইন্টারনেট পরিষেবার বিল এবং ল্যাপটপের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মুখে ডিজিটাল কথা বললেও তথ্য প্রযুক্তিতে সহজলভ্য করার সরকারি ঘোষণাকে মিথ্যা আশ্বাস ও ভাফা ফুলিয়েই প্রতীয়মান হয়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যে সরকার নিজেরাই আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে তারা কিভাবে আর্থিক শৃঙ্খলা ফেরাবে? বাংলাদেশ ব্যাংক কতিপয় অর্থপিপাসু অলিগার্ক ও দুষ্ট রাজনীতিদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সরকারের কাজে ব্যয় সংকোচন, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা স্থাপন কিংবা আর্থিক খাতে মৌলিক সংস্কার নিয়ে এই বাজেট কোনো উদ্যোগ নেই। কালো টাকা সাদা করতে বাজেট প্রস্তাবের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিপতিত। এর মূল কারণ এই মাফিয়া সরকারের সুশাসনের অভাব ও জবাবদিহিহীনতা। মির্জা ফখরুল বলেন, এই মহা সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় দেশ গণতন্ত্র ফিরিয়ে আনা। অবিলম্বে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে একমাত্র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সম্ভব। আগে উন্নয়ন, পরে গণতন্ত্র। এই ধাপ্পাবাজির অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ ও নিরপেক্ষ সুযোগ সৃষ্টি করতেই হবে। তারেককে চান না শরিকরাও। জোটবদ্ধভাবে আন্দোলন করার জন্য অথবা যুগপৎ আন্দোলন করার জন্য বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠক করেছিল, কিন্তু সেই বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই মুহূর্তে কোনো শরিকই বিএনপির সঙ্গে যৌথ বা যুগপৎ আন্দোলন করতে চায় না। এর প্রধান কারণ হলো ডামি নেতা। শরিকরা বলছে বিএনপি ডামি নেতা দিয়ে দল চালাচ্ছে, ডামি নেতা দিয়ে আন্দোলন করছে, ডামি নেতার আন্দোলনে তারা আগ্রহী নয় বলে মন্তব্য করেছে। শরিকদের পক্ষ থেকে অন্তত 3 জন নেতা বলছে যে বিএনপিতে যারা এখন সক্রিয়, যারা দলের জন্য কাজ করছেন, এদের মধ্যে থেকে দলের নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিএনপি শরিকদের মধ্যে থেকে একজন শীর্ষ নেতা বাংলা ইনসাইডারকে বলেছেন, যখন যৌথ সভাগুলো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়, আমরা যে পরামর্শগুলো দেই সেই পরামর্শগুলো তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয় না। বিএনপি নেতারা যারা বৈঠকে উপস্থিত থাকেন তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। পরবর্তীতে এটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে এবং এটি অনিশ্চয়তার মধ্য দিয়ে শরিকদেরকে সময় কাটাতে হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন যে 1 সপ্তাহ আগে বিএনপির সঙ্গে বিভিন্ন সামান্য রাজনৈতিক দলগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় একটি লিয়াজো কমিটি গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপির নেতৃত্ববৃন্দ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। এরপর বিএনপির নেতৃত্ববৃন্দ এটি নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু শরিকদের আর সিদ্ধান্ত দেওয়া হয়নি। একই রকম অভিযোগ করেছেন অন্য আরেকটি দলের নেতা। তিনিও বলেছেন, নেতারা ডামি নেতৃত্ব হিসেবে কাজ করেন, তারা আমাদের বক্তব্য শুনেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারে না। এভাবে যৌথ আন্দোলন হতে পারে না বলে মনে করছেন বিএনপির সঙ্গে যৌথভাবে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো। উল্লেখ করে যে 2022 সাল থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করছিল। 2018 সালের নির্বাচনের পর বিএনপি 20 দলীয় জোটকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয় এবং জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক ত্যাগ করে। সে সময় বিএনপির জন্য আন্তর্জাতিক চাপ ছিল যেন
জামায়াতের সঙ্গে তারা প্রকাশ্যে সম্পর্ক না করে। এরপর থেকেই বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবং সেই ধারাবাহিকতায় নাগরিক ঐক্য, গণসংহতি কল্যাণ পার্টি, জেএসডি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একই ধরনের কর্মসূচি পালন করে আসছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। 28 অক্টোবর পর্যন্ত একই অবস্থা চলতে থাকে। এরপর শরিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিএনপি শীর্ষ একাধিক নেতা গ্রেপ্তার এবং আটক হওয়ার প্রেক্ষিতে তারা শরিকদের সঙ্গে যুগপৎ আন্দোলন করতে পারেনি বলে বলা হচ্ছিল। কিন্তু নির্বাচনের পরে আবার যখন নতুন করে আন্দোলন শুরু করার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, তখন শরিকদের পক্ষ থেকে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে বিএনপি যে সমস্ত সিদ্ধান্তগুলো নেয় তা একাকপচিত্তের সিদ্ধান্ত নেয়, শরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। এতে নানা অভিযোগ বড় হয়ে উঠেছে। তবে এখন সবচেয়ে বড় যে অভিযোগটি বিএনপির পক্ষে উঠেছে তা হলো রিমোট কন্ট্রোল এই দল পরিচালনা করা। দেশের বাইরে থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অসম্ভব বলে মনে করছেন শরিকরা। তারা বলছেন যে রাজনৈতিক আন্দোলন প্রতি মুহূর্তে রং পাল্টায়, প্রতি মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হয়। এমন বাস্তবতায় বিরোধী দলের আন্দোলন গড়ে তুলতে গেলে সক্রিয় স্থানীয় নেতা দরকার, যিনি সার্বক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে। আর এর ফলে বিএনপির জোট এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।